ট্রেনিং দিচ্ছে, তারা যুদ্ধের সকল সহযোগিতা করে যাচ্ছে। এই ভারত একটা বৃহৎ প্রতিবেশী দেশ। ভারত যদি তাদের সহযোগিতায় বাংলাদেশকে শাসন করতে সাহায্য করে, আর আমরা যদি এইভাবে স্বাধীন হই, তাহলে স্বাধীনতার সুফল বাংলাদেশি জনগণের ঘরে আসবে না, এটা ভারতের ঘরে চলে যাবে। 53 বছরের বাংলাদেশের ইতিহাস কি প্রমাণ করে? এখনকার মানুষ কি সাক্ষী দেয়? আমাদের এই একটাই আশঙ্কার জায়গা ছিল। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গতকাল অনলাইনে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে ব্যস্ত ছিল যে ঘটনা নিয়ে, সেটা হলো কি মেজর ডালিমের সাক্ষাৎকার। প্রখ্যাত সাংবাদিক জনাব ইলিয়াস হোসাইন যে তার অনলাইনে দীর্ঘ দুই ঘন্টাব্যাপী সেই লাইভে অনেকেই বাংলাদেশের প্রায় 8 লক্ষ দর্শক সেটা সরাসরি উপভোগ করেছেন। আপনারা সবাই সেই ঘটনাটাই ছিল সবচেয়ে আলোচিত। তো সর্বদাই সত্যের সঙ্গে থাকুন এবং সত্যকে জানুন এবং সত্যকে মেনে নিন, এবং সত্য সংবাদ পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত পেশ করবেন। তো জনাব শরীফুল হক ডালিমকে, মেজর সাহেবকে প্রশ্ন করা হয়েছিল যে 15ই আগস্ট যে বঙ্গবন্ধু সাহেবকে হত্যা করা হয়েছিল সে বিষয়ে জনাব ইলিয়াস সাহেব তিনি সরাসরি মেজর ডালিমকে যে প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের আলোকে আমরা বুঝতে পারি কয়েকটি ঘটনা তিনি বলেছেন যে এটা 15 আগস্টের কোনো বিষয় ছিল না। এটা হচ্ছে পুরাতন একটা বিষয়। যখন আমরা স্বাধীনতা যুদ্ধ বা 1971 সালে যে যুদ্ধ চলাকালীন সময়ের কিছু ঘটনা তিনি উল্লেখ করেছেন। চলুন আমরা সেই বক্তব্যটা শুনে আসি। দেরি তো অবশ্যই হয়েছে, কিন্তু আমাদের জানা উচিত, এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল 75-এর 15ই আগস্ট। প্রথম কথাটা হচ্ছে যে 15ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে। এটা আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব, নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে। যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু এস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা, এই 7টা ক্লজ পরে সাইন করার পর, দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে গিয়েছিল যে এটা তো একদম একটা দাস খ যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য, তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ, তবু বাংলাদেশ। আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন ওসমানী অ্যান্ড জেনারেল মানেকশ জয়েন্ট কমান্ড এস্টাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানী on behalf of Bangladesh government will invite General Manishaw to come and be present as an auxiliary force commander, Sahayok Shakti's commanding chief হিসাবে in the Sunday ceremony, but the instrument will be signed by the Mufti Fauj commander in chief who was General Usman, Colonel Usman. কিন্তু সেটা হতে দেওয়া হলো না। 16ই ডিসেম্বরে যে সারেন্ডার সেরেমনি হলো রেস করতে, সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীরা, এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে, আর ওদিকে নিয়াজি পাকিস্তানি আর্মির পক্ষে। সেখানে মুক্তিযোদ্ধারা কোথায়? আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে, বনে বাদারে। আমাদেরকে কোনো শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার, মানে তাজউদ্দিনের সরকার, আওয়ামী লীগ সরকার। তো সুপ্রিয় দেশবাসী, আপনারা সবাই শুনলেন শরীফুল হক ডালিমের সরাসরি সেই সাক্ষাৎকারটি। তো সূরা একটা আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত, অর্থাৎ যখন হে রাসূল তুমি যখন দেখবে যে ইসলামের বিজয়
মানুষ ইসলামের বিজয় যখন হবে তখন যুগে যুগে মানে দলে দলে মানুষ ইসলামের পথে প্রবেশ করবে। তো সত্যকে কখনোই কোনো মিথ্যে দিয়ে চাপা রাখা যায় না। এবং আজ এই যে 53 বছর স্বাধীন হওয়া বাংলাদেশ, এই 53 বছর আগেও আগে যে কথাটা বাংলাদেশ জামাত ইসলামী বুঝেছিল যে আমরা যদি ভারতের সহযোগিতা নিয়ে বাংলাদেশ স্বাধীন করি তাহলে এই স্বাধীনতার ক্রেডিট পুরো ইন্ডিয়াতে নিয়ে নেবে এবং বাংলাদেশ একটা ভারতের বা ইন্ডিয়ার কদর রাজ্যে বা অঙ্গরাজ্যে পরিণত হবে। যার কারণে তারা সরাসরি এই যুদ্ধে তাদের কোনো সমর্থন করেনি। এই অপবাদটা দিয়ে তাদের যে কথার প্রমাণ এই মেজর ডালিম সাহেব নিজে দিলেন। এবং আমরা এর আগেও শুনেছি যে আপনার হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মুখে শুনেছি, কর্নেল অলি আহমেদের মুখে শুনেছি যে জামাত ইসলাম যে কথাটা আজ থেকে 50 বছর আগে বুঝতে পেরেছিল সেই কথাটাই আমাদের বুঝতে আজ এই 50 বছর দেরি হয়ে গেল। এই কথাটা প্রত্যেকটা মুক্তিযোদ্ধা বর্তমান এই আওয়ামী লীগের চরিত্র এবং তাদের দেশ শাসন এবং ভারতের কর্তৃত্ববাদীদের শাসন বাংলাদেশের যে কোনো বিষয়ে ভারতের যে আগ্রাসী মনোভাব সেটা জামাত ইসলামের লোক 1971 সালেই সেটা বুঝতে পেরেছিল। তো যাই হোক, আল্লাহর কি অসীম দয়া যে আমরা দেশ একটা স্বাধীন পেয়েছি, সেটা যেভাবেই হোক হয়েছে। এই দেশে যারা স্বাধীনতা পরবর্তীতে যেসব দেশ এই মেজর ডালিমের মতো, আরও কর্নেল তাহেরের মতো, আরও যে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী যারা সামনের কাতার থেকে মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছেন, সেই সব চৌকস অফিসারদের, বাংলাদেশের সূর্য সন্তানদের পরবর্তী সময়ে এই আওয়ামী লীগ সরকার গঠন করে তাদেরকে একে একে হত্যা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। পরবর্তীতে 71 সালে আপনারা জানেন যে মেজর ডালিম সাহেব আরও বলেছেন যে 71-এর পরে যে বঙ্গবন্ধু যে সরকার হলো সে কিসের ভিত্তিতে তিনি সরকার হলেন, সেখানে কোনো নির্বাচন নাই, সেখানে শুধুমাত্র ভারতের মনোনীত বলে তিনি মানে এক প্রকার সকল মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব সেনাদের মানে মনে কষ্ট দিয়ে তখন কারো প্রতি তার গুরুত্ব না দিয়ে শুধুমাত্র ভারতের কথায় বাংলাদেশের এই বঙ্গবন্ধু সরকার গঠন করেছিল। সেখানে কোনো নির্বাচন হয়নি বা নির্বাচনের কোনো বা কারো মতামতেরও গুরুত্ব দেয়নি। এই কথাটা মেজর সাহেব তিনি স্পষ্ট করেছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে ভারত প্রেমী এবং ভারতের প্রেসক্রিপশনে যারা বাংলাদেশ চালাতে চায়, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের কাছে বিক্রি করে দিতে চায়, এই দল এই ব্যক্তি থেকে এই বাংলাদেশকে বর্তমানে এদের কাছ থেকে আমাদের শিক্ষা নিয়ে এবং ভবিষ্যতে এই যে আসুক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাংলাদেশের যতগুলো দল আছে সবাইকে আগে এক প্রকার মুচলেকা দিতে হবে বাংলাদেশের সংবিধানে যে আমরা ভারতের সাথে কোনো প্রকার প্রেসক্রিপশন সম্পর্ক প্রতিবেশী হিসেবে, সমরাষ্ট্র হিসেবে এবং ন্যায্যতার ভিত্তিতে ছাড়া কোনো রকমের কোনো হস্তক্ষেপ যেন তারা স্বাধীনতা এবং সার্বভৌমত্বর ক্ষেত্রে এবং বাংলাদেশের কর্তৃত্ব এবং রাজনীতির ক্ষেত্রে কিছুতেই যেন এই ইন্ডিয়া আমাদের উপর প্রভাব ফেলাতে না পারে, এমন মুচলেকা দিয়ে তারপরে গেছে এই বাংলাদেশের রাজনীতি করতে হবে। সেটা যে দল হোক, যে লোক হোক, যে নেতা হোক, সে যাই হোক। নয়তো আমরা এই তরুণ প্রজন্ম, আমাদের এই তরুণ প্রজন্ম আমরা কোনো দলকে সাপোর্ট দেব না এবং আমরা তাদেরকে এই বাংলাদেশে রাজনীতি করতেও দেব না। সুতরাং ইন্ডিয়া বাংলাদেশের সবচাইতে বড় শত্রু
ইন্ডিয়ার প্রেসক্রিপশনে বাংলাদেশ কোনো দিন চলবে না, চলবে না, চলবে না। আমাদের এই সত্য প্রকাশকারী পরবর্তীতে তিনি বঙ্গবন্ধু সহ তিনি বঙ্গবন্ধু হত্যারও বর্ণনা দিয়েছেন। আমি সেটার প্রশ্নে যাব না। এই যে সূর্য সন্তান যিনি নিজে নেতৃত্ব দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে আমাদের বাংলাদেশকে আমাদের মাঝে উপহার দিয়েছেন, সেই সন্তানকে আল্লাহ দীর্ঘ জীবী করুক এবং আমরা তার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ যেন যুগে যুগে সকল শহীদের এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাদেরকে সকল ভুল ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।